আপনার কি মনে হয় বাংলাদেশে মাটিতে গর্ত করে ব্যাংক লুট করার যে ঘটনাটা, এটা কি বাংলাদেশই প্রথম? তাহলে আপনার ধারণা ভুল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন। হলিউডের বিভিন্ন মুভিতে যেমন ওশেন 11 অথবা ব্যাংক জব জাতীয় মুভিতে সাধারণত একজনকে দেখানো হয় যে কিনা ক্রিমিনাল মাস্টার মাইন্ড, এবং সাধারণত পুলিশ তার ক্লু ধরতে পারে না। আপনি ধরতে পারেন, আমি ধরতে পারি, কারণ মুভি আমাদের ধরাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সে একদম মুক্ত পাখির মতো উড়ে চলে গেল, কিন্তু কেউ তাকে এরপরে আর কখনো ট্রেস করতে পারবে না এবং পারে নাই। কিন্তু এগুলো শুধু মুভিতেই সম্ভব, বাস্তবে এগুলো সম্ভবই না। আসলে কি তাই? মুভিগুলোর হিস্টোরি বাস্তব থেকেই নেওয়া, বাস্তব আরো ডেঞ্জারাস হতে পারে। তাই আজকে নিয়ে আসলাম 10 মোস্ট ব্রিলিয়েন্ট ক্রিমিনাল অফ অল টাইম। নাম্বার 1, ভ্যাকিউম গ্যাং। ভ্যাকিউম গ্যাং একটা খুব ইউনিক একটা গ্যাং। এদের নামের মতোই এদের কাজও ইউনিক। ফ্রান্সে 2006 সাল থেকে এদের কার্যক্রম শুরু হয় এবং এখনো চলতেছে। অন্যান্য চোরদের মতো এরা তালা ভাঙা, ক্র্যাক করা, নাম্বার চুরি করা, পাসওয়ার্ড দেওয়া অথবা বিস্ফোরক ব্যবহার করা এই জাতীয় কোনো কাজ করে না। সাধারণত এরা যে জিনিসটা ব্যবহার করে সেটা হলো কি একটা মডিফাইড ভ্যাকিউম ক্লিনার আর একটা ড্রিল মেশিন। এটা শুরু হয় 2006 সালে ফ্রেঞ্চ একটা সুপার মার্কেট মনোপ্রিক্সে একটি মানি ডেলিভারির স্পেসে একটি উইকনেস বের করে তারা, এবং সেই উইকনেসকে কাজে লাগিয়ে জাস্ট ওইখানে ড্রিল করে গর্ত করে ভ্যাকিউম ক্লিনারটিকে অ্যাড করে দেয় এবং সব টাকা টেনে বের করে ফেলে। ব্যাপারটি খুব সোজা হলেও শুধুমাত্র এই কারণে মনোপ্রিক্স প্রায় $800,000 লস করে সেই বছরে। এই ক্রিমিনালকে কখনোই ধরা যায় না, কিন্তু মজার ব্যাপার কি, মনোপ্রিক্সের যারা কর্মকর্তা এরা এত বড়ই ঘাউড়া, এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরেও এরা নিজেদের মানি ডেলিভারি সিস্টেমটা ঠিক করে না। যেমন আছে এখনো তেমনই আছে, যার কারণে প্রতিনিয়তই তাদের এখনো চুরি হচ্ছে। নাম্বার 9, ক্রেডিট লিওনেস বার্গলার্স। 2010 সালের 30 মার্চ একদল ডাকাত ক্রেডিট লিওনেস ব্যাংকে ঢুকে প্রায় 3.6 মিলিয়ন ইউরো চুরি করে। তারা অপেক্ষা করে কখন ব্যাংকটি রেনোভেশনের কাজ শুরু হবে এবং তখন তাদের কাজ শুরু হবে। ব্যাংকটির কর্তৃপক্ষ মাত্র একজন গার্ড ভল্টে রেখে বাকি সবগুলো গার্ডকে মেইন গেটে পাঠিয়ে দেয় এবং প্রিমিসেসে পাঠিয়ে দেয় গার্ড দেওয়ার জন্য। ভল্টে শুধুমাত্র একজন গার্ড থাকে সেদিন। ডাকাতরা ব্যাংকের পিছনে গর্ত করে এবং ইজিলি ব্যাংকের ভল্টে যেয়ে ওপেন করে এবং 125টি সেফটি ডিপোজিট বক্স খালি করে। ফাইনালি বিল্ডিংটিতে তারা আগুন লাগিয়ে দেয় এবং সকল রকম এভিডেন্স নষ্ট করে দেয়, যাতে তাদের আর কোনদিন ধরা না যায়, এবং তাদের আজ পর্যন্ত কখনোই ধরা যায় নাই। নাম্বার 8, ফ্রাইডে নাইট রবার। কার্ল গ্রেগেজি একে ফ্রাইডে নাইট রবার, উনি একমাত্র ক্রিমিনাল যার ক্রিমিনাল কার্যক্রম বা ক্যারিয়ার বলতে পারেন যা 30 বছর ধরে চলে এবং পুলিশের ঘুণাক্ষর ধারণা হয় নাই যে এই লোকটা এই কাজ করতে পারে। চুরি করা বা ডাকাতি করাকে উনি একটা ক্যারিয়ার মনে করতেন, একটা শিল্প মনে করতেন, যার কারণে উনি 15 বছর বয়স থেকে চুরি করা শুরু করেন এবং দক্ষ হওয়ার জন্য সিস্টেম অ্যানালাইসিসের উপর মাস্টার ডিগ্রি অর্জন করেন। তার প্ল্যানটা খুব সুচারু ছিল, যার কারণে সেই প্ল্যানগুলো আজ পর্যন্ত পুলিশটা কাজে লাগায় চোর ধরার জন্য। তার প্ল্যানের মধ্যে থাকতো 2টা বের হওয়ার রাস্তা এবং 2টা রাস্তার মধ্যে 2টা আলাদা গাড়ি বের হয়ে যাওয়ার জন্য, যাতে তাকে কোনোভাবেই আইডেন্টিফাই করা না যায় যে সে অ্যাকচুয়ালি কোথা থেকে বেরোচ্ছে এবং অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে কোন গাড়িতে আছে। 30 বছরের ক্রিমিনাল রেকর্ডের পরে উনি ধরা খায় খুবই আনলাকিলি। কিছু ছেলে বল পড়ে যাওয়ার কারণে তারা একটি ভাঙা বাড়িতে যে তার টাকা এবং অস্ত্রগুলো আবিষ্কার করে এবং সে অস্ত্রগুলোর মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট পায় এবং সে একদম আনলাকিলি ধরা পড়ে। না হলে কার্ল গ্রেগেজিকে ধরা একদম আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। নাম্বার 7, 300 মিলিয়ন ইয়েন রবারি। এই যত কাহিনী আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট এবং আমার সবচেয়ে ফেভারিট হলো এইটা। এর চেয়ে ক্রিমিনাল মাস্টারমাইন্ড আর হইতেই পারে না। 1968 সালে চীনের একটি স্পেসিফিক ব্যাংকে টেরোরিস্টরা বারবার থ্রেট করে যে তোমরা যদি আমাদের এত টাকা না দাও তাহলে আমরা তোমাদের ব্যাংকের উপর বোমা হামলা করব। সেই বছরের ডিসেম্বরের 10 তারিখ একটি টাকা ভরা গাড়ি
এক ব্যাংকের ব্রাঞ্চ এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের দিকে যাচ্ছিল, এমন সময় একটি পুলিশ অফিসারের গাড়ি তাদের গাড়ি এসে থামায় এবং সেই গাড়িকে বলে আপনাদের ট্রাকের নিচে একটি বড় বোমা আছে। এখন যারা গার্ড ছিল তারা সাথে সাথে সরে যায়, কারণ তারা জানতো যে অলরেডি থ্রেট পাওয়া এই ব্যাংক, যে ব্যাংকের মধ্যে বোমা হামলা করার কথা। সিম্পলি পুলিশ অফিসারটি গাড়িতে উঠে যায় এবং গাড়িটি ড্রাইভ করে চলে যায়। সেই পুলিশ অফিসার এবং সেই গাড়ির আর কোনোদিন কোনো খোঁজ পাওয়া যায় নাই। নাম্বার 6, স্কুল অফ টিউরিন। স্কুল অফ টিউরিন কোনো স্কুল না, ভয় পাওয়ার কিছু নেই যে যেখানে টেরোরিস্ট হামলা শেখানো হয়, যেখানে ক্রিমিনোলজি শেখানো হয়, আসলে তা না। স্কুল অফ টিউরিন অ্যাকচুয়ালি একটা গ্রুপ, ক্রিমিনাল গ্রুপ, যার লিডার ছিল লিওনার্দো নারাবার্টোলো। এই গ্রুপটা ফেমাস অ্যান্ড্রয়েড ডায়মন্ড হাইস্টের জন্য বিখ্যাত। তাদের প্ল্যান ছিল খুবই কেয়ারফুল, খুবই সুচারু। ইভেন অ্যান্ড্রয়েড ডায়মন্ড হাইস্টের ক্ষেত্রে ডায়মন্ডের যে লটটা যে ভল্টের মধ্যে ছিল, সেই ভল্টের কম্বিনেশন প্রতি মিনিটে 2 বার করে চেঞ্জ হয়। তার মানে এটার কম্বিনেশনের পসিবিলিটি প্রায় 10 লক্ষ মিলিয়নের মধ্যে একটা। লিওনার্দো সেটা ভাঙে এবং এই ডায়মন্ড হাইস্ট করে, কিন্তু সবাই বেঁচে পালায়, শুধুমাত্র লিওনার্দো পালাতে পারে না। ভল্টের মধ্যে পাওয়া একটি আধা খাওয়া স্যান্ডউইচের মধ্যে একটি ডিএনএ থেকে আইডেন্টিফাই করা হয় লিওনার্দোর ডিএনএ, যার কারণে লিওনার্দো ধরা খায়, বাকি সবাই ভাগতে পারে কিন্তু লিওনার্দো ভাগতে পারে না। নাম্বার 5, বেকার স্ট্রিট বার্গলার্স। 1971 সালে চোরের একটি দল লয়েডস বেকার স্ট্রিট ব্যাংকের নিচে গর্ত করে। কিভাবে গর্ত করে? তারা ব্যাংকের পার্শ্ববর্তী দোকানকে বাদ দিয়ে তার পাশের একটি দোকানকে ভাড়া করে এবং বাইরে সাইনবোর্ড ঝুলায় যে এটা রেনোভেশন কাজ চলতেছে। তারা সেই দোকান থেকে গর্ত করে এবং ব্যাংকের মধ্যে যে ওপেন করে। তারা সেদিন প্রায় 3 মিলিয়ন পাউন্ড চুরি করে। চুরির সময়কালীন তাদের রেডিওতে কথা একজন শুনে ফেলে এবং পুলিশকে জানিয়ে দেয় এবং পুলিশ ইভেনচুয়ালি সেই ব্যাংকের দরজায় এসে ঘুরে যায়, কিন্তু সেই ব্যাংকের ভিতরে ঢোকে না। কারণ বেকার স্ট্রিট একমাত্র স্ট্রিট আমাদের ঢাকার মতিঝিলের মতো যেখানে ব্যাংকের অভাব নেই। তারা মনে করে যে এই ব্যাংকটা এটা হয়তো অন্য কোনো ব্যাংকে হইতেছে, তারা ঘুরে চলে যায়। 9 ঘন্টা লাগে অপারেশনটা কমপ্লিট করতে, তবুও তারা বের হয়ে চলে যায় এবং আজ পর্যন্ত এই ব্যাংকের ক্রিমিনালদের ধরা যায়নি। যার কারণে এই ব্যাংকের হিস্ট্রির উপর একটি মুভি আছে যার নাম হলো গিয়ে দ্য ব্যাংক জব, জেসন স্ট্যানহাম স্টারিং। দেখলে বুঝতে পারবেন কতটুকু সুচারুভাবে তারা জিনিসটা করেছে। নাম্বার 4, ডিবি কুপার। 1971 সালের নভেম্বরের 24 তারিখ ডিবি কুপার নামে এক লোক একটি বোয়িং 727-কে হাইজ্যাক করে এবং সে বলে যে তার সুটকেসে একটি বড় বোম আছে। প্লেনটি সিয়েটেলে নামার পর সে প্রায় $2 লক্ষ এবং 4টি প্যারাশুট দাবি করে। তারপর পুরো প্লেনটিকে আবার সে আকাশে উড়াতে বাধ্য করে এবং মেক্সিকো এবং পোর্টল্যান্ডের মধ্যখানে কোনো এক জায়গায় সে তার 4টি প্যারাশুট এবং $2 লক্ষ নিয়ে সে প্লেন থেকে ঝাঁপ দেয়। মজার ব্যাপার হলো কয়েকটি ছেঁড়া ডলার বিল ছাড়া আজ পর্যন্ত ডিবি কুপারকে খুঁজে পাওয়া। যদি ডিবি কুপারকে ধরাই দিতে পারেন তাহলে $2000 আপনি পুরস্কার পাবেন। মজার ব্যাপার কি জানেন, আমার স্কুলের দারোয়ানটা দেখতে অনেকটা ডিবি কুপারের মতো, ভাবতেছি ধরাই দিই। নাম্বার 3, দ্য গ্র্যাব ডায়মন্ড রবারি। 2009 সালে গ্র্যাব ডায়মন্ড নামে একটি পশ ডায়মন্ড স্টোরে একটি ডাকাতি হয় এবং ডাকাতির ক্ষেত্রে দুইজন খুবই বড়লোক টাইপের দুইটা লোক ঢুকে যায় এবং হ্যান্ডগান নিয়ে সবাইকে চার্জ করা শুরু করে। মজার ব্যাপার হলো প্রত্যেকটা ডাকাতের মতো এদের কোনো রকম ইন্টেনশন ছিল না নিজের চেহারা ঢাকার। তারা আরো ইচ্ছা করে নিজের চেহারা দেখানোর চেষ্টা করতেছিল মানুষকে এবং তারা প্রায় $65 মিলিয়ন ডায়মন্ড এবং অন্যান্য জুয়েলারি চুরি করে এবং চলে যায়। পরে পুলিশ যখন এদের আইডেন্টিফাই করার চেষ্টা করে দেখে যে তারা কোনো রকম সিটিজেন লিস্টেই নাই, তো পুলিশ খানিকটা কনফিউজড হয়ে যায়। যখন অনেক দিন পরে ট্র্যাক করতে করতে তাদের ঠিকানা খুঁজে পাওয়া যায়, তখন সেই গাড়িটা যে গাড়িটা দিয়ে তারা এসকেপ করেছিল সেই গাড়িটা এবং সেই ভাঙা বাড়ির ভিতরে কিছু মডার্ন মেকআপের জিনিসপত্র পাওয়া যায়। তখন পুলিশ বুঝতে পারে আসলে সেই যে চেহারার দুইটা মানুষ তারা অ্যাকচুয়ালি নিজের চেহারায় না, তাদের চেহারার উপর ভয়াবহ শক্ত ধরনের মেকআপ ছিল, যার কারণে তাদের চেহারা টোটালি বোঝা যাচ্ছিল না। তারা হয়তো আপনার পাশে থাকতে পারে, তারা হয়তো আপনার পাশের বাড়িতে থাকতে পারে, কোথায় আছে কিভাবে আছে কেউ জানে না। নাম্বার 2, দ্য পিঙ্ক প্যান্থার্স। 2004 সালে 4টি মহিলা প্যারিসের একটি দামি জুয়েলারি দোকানে ঢোকে।
তাদের প্রত্যেকজনের হাতে ছিল একটি হ্যান্ডগান এবং হ্যান্ড গ্রেনেড, যার কারণে দোকানদার সাহস করতে পারে না পুলিশকে ডাকার জন্য, কারণ যে কোনো সময় হ্যান্ড গ্রেনেডটি ফেটে যেতে পারে। তারা একটি বড় ধরনের রেয়ার ডায়মন্ড তাদের ফেস ক্রিমের মধ্যে ঢুকায় রাখে এবং সবাইকে কর্নার করে বেঁধে ওইখান থেকে চলে আসে। লাইক গ্র্যাব ডায়মন্ড হাইস্টের মতো এরাও নিজের চেহারা দেখাতে খুব উদ্বুদ্ধ হয়, এরাও নিজের চেহারা লুকানোর চেষ্টা করে না। পুলিশ এদেরও আইডেন্টিফাই করে এবং এদেরও কোনো মহিলা সিটিজেনের মধ্যে পায় না। কিন্তু পরবর্তীতে এই পিঙ্ক প্যান্থার পুরো দলটি ধরা পড়ে যখন পুলিশ অ্যাকচুয়ালি বুঝতে পারে এই পিঙ্ক প্যান্থারের 4টা মহিলার মধ্যে একটাও মহিলা না, সবগুলো পুরুষ মানুষ। এরা মহিলাদের রূপ ধরে আসে এবং যাতে এদের কোনোভাবেই সন্দেহ করা না যায় তাই তারা বিভিন্ন রকম উইগ এবং আরো বেশি মেকআপ লাগিয়ে আসে। And finally, number 1, Isabella Stewart Garden Museum theft. Isabella Stewart Garden Museum actually অনেক বড় একটি আর্ট মিউজিয়াম এবং এখানে কিছু দামি দামি আর্ট পাওয়া যায়। রেনোভেশনের জন্য এই মিউজিয়ামটি বন্ধ ছিল 1990 সালে এবং তখন 2 জন পুলিশ অফিসার ঢুকে যায় সেই মিউজিয়ামে এবং গার্ডদের বলে আমরা ইনভেস্টিগেশনের জন্য আসছি। গার্ডরা যখন পুলিশের পিছনে পিছনে আগায় তখন তারা গার্ডদের ধরে বেঁধে এক কোণায় ফেলে রাখে এবং তারা গুনে গুনে 16টা আর্ট ওইখান থেকে চুরি করে। মজার ব্যাপারটা হলো মাত্র 16টা, এতগুলোর মধ্যে না, 16টা রেয়ার পিস অফ আর্ট যার মার্কেট প্রাইস তখন এবং এখন বর্তমানে $300 মিলিয়ন। মজার ব্যাপারটা হলো কি এই আর্টের হিস্টরি আজ পর্যন্ত আনসলভ এবং এই আর্ট আর কোথাও কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। কে করলো, কিসের জন্য করলো, কেন করলো কেউ জানে না। চোরের 10 দিন সাধুর একদিন। চোরের 10 দিনের মধ্যে তার ক্রিমিনাল সামটাইমস পেই, বাট তার অর্থ এই না চোর কখনো ধরা খায় না। অতি লোভে তাতি নষ্ট, স্বাভাবিক, কিন্তু সাবধান। কিছু করার আগে, কোনো রকম অপরাধ করার আগে ভাবেন যে যদি ধরা খান তাহলে তার বিরুদ্ধে আপনার কপালে কি আছে। সব সময় এটাই ভাবেন না, পজিটিভ ভাববেন না, নেগেটিভটা আগে ভাবেন। বি নেগেটিভ দিস টাইম। আজকের মতো এই পর্যন্তই। আমার মাথার উপর একটা আই চিহ্ন আছে, এর মধ্যে দেখতে পারবেন আমার আগের ভিডিওগুলা। আই এম সরি আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না রমজানের কারণে, স্টিল এখনো আমি রোজা, তো যার কারণে আমার ভিডিও করতে অসুবিধা হয়। তো রোজার পরে রেগুলারিটি মেনটেন করব। তাছাড়া আমি আরেকটি সিরিজ ওপেন করার চিন্তা ভাবনা করতেছি, জানি না কতদূর সাকসেসফুল হব। যাই হোক, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। মানুষকে জানান, মানুষকে দেখান আপনার ভাইয়ের এই ভিডিও কেমন হলো, প্লিজ কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। প্লিজ। ব্যাংকে ঢুকে প্রায় 3.6 ব্যাপারটি খুব সোজা হলেও এই কারণে শুধুমাত্র ব্যাপারটি খুব সোজা হলেও এই কারণে ব্যাপারটি খুব সোজা হলেও শুধুমাত্র এই কারণে মনোপ্রিক্স প্রায় $8,000 8,000 না, 8,000 800,000